বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা উৎসবের মতো পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। অনেকদিন পর একটা অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা দেখা দেওয়ায় চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন নিউজ পোর্টাল সবখানেই আলোচনা চলছে মূলত দুটি বড় দলকে ঘিরে। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে চালানো একটা জরিপের ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রায় ৪৩,০০০ মানুষ সেখানে তাদের মতামত জানিয়েছে। ঠিক এখানেই আজকের আলোচনাটা জমে উঠবে। নির্বাচনের বাজারে যখন বিএনপি আর আওয়ামী লীগ নিয়ে আলোচনা তুঙ্গে, তখন একটা ফেসবুক পোল এমন একটা দলের নাম সামনে নিয়ে আসলো যা নিয়ে হয়তো অনেকেই ভাবছেন না। প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা অনলাইন অঘটন, একটা আইসোলেটেড ডিজিটাল বাবল, নাকি পর্দার আড়ালে বড় কোনো পরিবর্তন ঘটছে যার আঁচ আমরা পাচ্ছি না? চলুন এই সোর্সগুলো ঘেঁটে দেখি রহস্যটা কি। তাহলে জরিপটা দিয়েই শুরু করা যাক। ইলিয়াস হোসাইনের প্রশ্নটা ছিল খুবই তীক্ষ্ণ এবং সরাসরি। তিনি দুটো বিষয়কে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছেন। প্রশ্নটা ঠিক কি ছিল? প্রশ্নটা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও জামায়াত জিতবে নাকি সংসদ নির্বাচনে বিএনপি জিতবে? আর অপশন ছিল দুটো, ১ নম্বরে বিএনপি, ২ নম্বরে জামায়াত। ১ মিনিট। তার তিনি শুরুতেই ধরে নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতের একটা শক্ত অবস্থান আছে, এবং সেই প্রেক্ষাপটেই তিনি জাতীয় নির্বাচনের প্রশ্নটা করেছেন। বেশ ইন্টারেস্টিং অ্যাঙ্গেল তো। কিন্তু ফলাফলের কথা বলছিলেন, সেটা কেমন ছিল? ফলাফলটাই তো আসল আলোচনার বিষয়। সোর্স অনুযায়ী এই জরিপে প্রায় ৪৩,০০০ মানুষ কমেন্টের মাধ্যমে তাদের ভোট দিয়েছে। আর এই ৪৩,০০০ ভোটের প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশই পড়েছে দ্বিতীয় বিকল্প, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে। ৪৩,০০০ কমেন্ট, এটা তো শুধু একটা লাইক বা রিয়াকশন নয়। মানুষ নিজেরা সময় নিয়ে টাইপ করে নিজেদের পছন্দের কথা জানিয়েছে। এই বিপুল সংখ্যক সক্রিয় অংশগ্রহণই তো একটা বড় ঘটনা। ঠিক তাই। এটা একটা প্যাসিভ মতামত নয়, বরং একটা অ্যাক্টিভ ডিক্লারেশন। আর এখানে সোর্সগুলো আমাদের আরও গভীরে যেতে বলছে। শুধু সংখ্যাটা নয়, বরং এই সংখ্যাগুলোর পেছনের মানুষের আবেগ, তাদের ভাষা, তাদের যুক্তি, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কমেন্টগুলো নিশ্চয়ই শুধু ১ বা ২ লেখা ছিল না। এর মধ্যে তো মানুষের অনুভূতিরও একটা প্রতিফলন থাকার কথা। সোর্সে কি কোনো নির্দিষ্ট কমেন্টের উদাহরণ আছে? অবশ্যই আছে, এবং কমেন্টগুলোর ধরন দেখলেই বোঝা যায় এর পেছনে বিভিন্ন ধরনের আবেগ কাজ করছে। যেমন রাকিবুল হাসান আকাশ নামে একজন বেশ কাব্যভাবে লিখেছেন, জাহিলি আধার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তে হবে নয়া আজাদির ডাক। বাহ, এটা তো সোজাসাপটা রাজনৈতিক সমর্থনের চেয়েও বেশি কিছু। এর মধ্যে একটা আদর্শিক পরিবর্তনের স্বপ্ন বা আকাঙ্ক্ষার সুর আছে। মনে হচ্ছে তিনি শুধু একটা দলকে জেতানোর কথা বলছেন না, বরং একটা পুরো সিস্টেম বদলের কথা বলছেন। একদম। আবার কিছু মন্তব্য ছিল খুবই সরাসরি এবং বলা যায় ক্ষোভ মেশানো। যেমন ডিএমএ আরিফ নামে একজনের ভেরিফাইড পেজ থেকে মন্তব্য করা হয়েছে, শুকুরের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে ২ অর্থাৎ জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই। এই ভাষার মধ্যে বর্তমান ব্যবস্থার প্রতি একটা তীব্র অসন্তোষ এবং বিতৃষ্ণা ফুটে উঠেছে। তার একদিকে আদর্শিক আকাঙ্ক্ষা, অন্যদিকে তীব্র ক্ষোভ। দুটোই খুব শক্তিশালী আবেগ। আর কোনো ভিন্ন ধরনের সুর ছিল কি? ছিল। তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরার একটা চেষ্টাও দেখা গেছে। যেমন ইকবাল মাহমুদ ছন্দের ভাষায় লিখেছেন, জাগবে এবার চাষাভূষা, জাগবে মাঝি মাল্লা, সৎ মানুষের নেতৃত্বেই উঠবে দাড়িপাল্লা। এখানে দাড়িপাল্লা প্রতীকটাকে ব্যবহার করে একটা বার্তা দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ বা সৎ নেতৃত্বের উত্থান প্রয়োজন। এই সৎ নেতৃত্ব বা নৈতিকতার ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বিএনপির পক্ষে কি এমন কোনো জোরালো মতামত ছিল না? ছিল, কিন্তু পরিমাণে অনেক কম। যেমন মোহাম্মদ ইয়াসিনের মতো কেউ লিখেছেন, বিএনপি মনোনীত সকল নেতাই যোগ্য, কিন্তু এই ধরনের মন্তব্য ওই ৪৩,০০০-এর মধ্যে প্রায় হারিয়েই গেছে। তবে সবচেয়ে মজার বিষয় হল, কিছু মন্তব্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছে। যেমন মাহবুবুর রহমান নামে একজন লিখেছেন, জামায়াত বিএনপি বুঝি না যে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, জনগণ তাকেই ভোট দিবে। এই মন্তব্যটা কিন্তু আমাদের আলোচনার মূল রহস্যের দিকে ইঙ্গিত করে। কিভাবে?
এই মন্তব্যটা বলছে যে একটা বড় অংশের ভোটার হয়তো নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত নয়, তারা খুঁজছে সততা, ন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর মতো নেতৃত্ব। এখন প্রশ্ন হলো, এই অনলাইন সেন্টিমেন্ট, এই যে সৎ নেতৃত্বের জন্য আকাঙ্ক্ষা, এটা কি শুধু অনলাইনেই ঘুরপাক খাচ্ছে নাকি অফলাইনেও এর কোনো বাস্তব প্রতিফলন আছে? ঠিক এইখানে সোর্সটা একটা বড়সড় ডট কানেক্ট করছে। ইলিয়াস হোসাইন তার বিশ্লেষণে বলছেন, এই অনলাইন সমর্থন আকাশ থেকে পড়েনি। তিনি এটিকে ছাত্র রাজনীতির সাম্প্রতিক ফলাফলের সাথে সরাসরি মিলিয়ে দেখছেন। ছাত্র রাজনীতি, এটা তো বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঐতিহাসিকভাবেই তো বলা হয় বাংলাদেশের ছাত্র রাজনীতি হল জাতীয় রাজনীতির পূর্বাভাস। মানে ক্যাম্পাসে যে হাওয়া বয়, কয়েক বছর পর নাকি সারা দেশেও সেই হাওয়া বইতে শুরু করে। এটাকে একরকম বেলওয়েদার বলা যেতে পারে। একদম। আর সোর্স অনুযায়ী দেশের 5টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেল একচেটিয়া বা ভূমিধস বিজয় পেয়েছে। ভূমিধস বিজয়, তার মানে ব্যাপারটা শুধু জেতা হারার মধ্যে সীমাবদ্ধ নেই, ব্যবধানটা অনেক বড়। আর এটা শুধু প্রতীকী ব্যাপার না, এর মানে তো হলো হলের নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের বিভিন্ন কমিটির নেতৃত্ব, এমনকি ক্যাম্পাসের সাংস্কৃতিক আবহ তৈরির ক্ষমতাও তাদের হাতে চলে যাচ্ছে। আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন। তার মানে অনলাইন জগতে যে আবেগের বিস্ফোরণ আমরা দেখলাম, দেশের সেরা বিদ্যাপীঠগুলোর ক্যাম্পাসে তার একটা বাস্তব সাংগঠনিক প্রতিফলন ঘটেছে। এখন দুটোকে একসাথে দেখলে ছবিটা কিন্তু আর শুধু একটা ফেসবুক পোল বা বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো, ক্যাম্পাসে এই জনপ্রিয়তার পেছনের কারণটা কি? তরুণ প্রজন্মের একটা বড় অংশ কেন তাদের দিকে ঝুঁকছে? সোর্সে কি এর কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, সোর্সটিতে এর কারণ হিসেবে একটা ত্রিভুজ মডেলের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সাফল্যের পেছনে 3টি বিষয় একসাথে কাজ করছে। ত্রিভুজ মডেল, ইন্টারেস্টিং। এর 3টি কোণ কি কি? প্রথম কোণটি হল মেধাবী নেতৃত্ব, অর্থাৎ তারা এমন নেতৃত্ব সামনে নিয়ে আসছে যারা একাডেমিকভাবে ভালো, কথা বলে পারদর্শী এবং তরুণদের সাথে সহজে কানেক্ট করতে পারে। 1 মিনিট, মেধাবী নেতৃত্ব বলতে শুধু ভালো ছাত্র বোঝানো হচ্ছে নাকি এর চেয়ে বেশি কিছু? শুধু ভালো ছাত্র নয়, এর মানে হল এমন নেতৃত্ব যারা ছাত্রদের সমস্যাগুলো বুঝতে পারে এবং তার সমাধান নিয়ে কথা বলতে পারে। আর এটাই আমাদের দ্বিতীয় কোণে নিয়ে আসে, যা হল শিক্ষার্থী বান্ধব কার্যক্রম। এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? হলের সিট বা ক্যান্টিনের খাবার নিয়ে আন্দোলন? ঠিক তাই। ছাত্রদের দৈনন্দিন সমস্যা, হলের সিট, ক্যান্টিনের খাবারের মান, লাইব্রেরির সুবিধা, নিরাপদ ক্যাম্পাস, এইসব ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। তারা তৃণমূল পর্যায়ে একটা শক্তিশালী সমর্থনের ভিত্তি তৈরি করছে। যখন অন্য ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনীতির লেজুর বৃত্তি নিয়ে ব্যস্ত, তখন এরা ছাত্রদের সরাসরি প্রয়োজনগুলো নিয়ে কাজ করছে। বুঝতে পারছি। আর ত্রিভুজের তৃতীয় কোণটা? তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোণটি হল বিতর্কমুক্ত কৌশল। তারা জাতীয় রাজনীতির কাদা ছোড়াছড়ি, সংঘাত বা চাঁদাবাজির মতো অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে। এর মাধ্যমে তারা নিজেদের একটা পরিচ্ছন্ন, মার্জিত এবং সেবামূলক সংগঠন হিসেবে উপস্থাপন করতে সফল হচ্ছে। তার মানে মেধাবী মুখ, শিক্ষার্থীদের দৈনন্দিন সেবা আর একটা ক্লিন ইমেজ, এই 3-এর সমন্বয়ে তারা ক্যাম্পাসে জায়গা করে নিচ্ছে। দুটোকে একসাথে দেখলে একটা শক্তিশালী চিত্র ফুটে ওঠে। আমার জানতে ইচ্ছে করছে, এই চিত্রটা কি দল নিজে স্বীকার করে? মানে জামায়াতে ইসলামী কি নিজেদের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে এভাবেই দেখে? হ্যাঁ, এবং তাদের ব্যাখ্যাটাই এই পুরো ছবিটাকে সম্পূর্ণ করে। সোর্সে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্যের উল্লেখ আছে। তিনি তাদের নীতির 3টি মূল ভিত্তির কথা বলেছেন। কি সেই 3টি ভিত্তি? প্রথমটি হল ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ, যা তাদের আদর্শিক ভিত্তি এবং কর্মীদের আধ্যাত্মিকভাবে একত্রিত রাখে। দ্বিতীয়টি হল দেশপ্রেম, যার মাধ্যমে তারা নিজেদের একটি জাতীয়তাবাদী শক্তি হিসেবে তুলে ধরে। আর তৃতীয়টি হল সমাজসেবা, বন্যা, শীত বা যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, যা তাদের একটা সেবামূলক ভাবমূর্তি তৈরি করে। কিন্তু এ কথাগুলো তো কমবেশি অনেক রাজনৈতিক দলই বলে থাকে।
তাদের ব্যাখ্যার মধ্যে বিশেষ বা আলাদা কিছু কি ছিল যা তাদের অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে? ছিল, এবং সেটাই হয়তো তাদের ব্যাখ্যার সবচেয়ে শক্তিশালী অংশ। ডক্টর মাসুদ একটা খুব নির্দিষ্ট এবং স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন, দুর্নীতি। তার মতে তাদের সংগঠনে কোনো সদস্যের হারাম পথে বা অবৈধভাবে উপার্জনের কোনো সুযোগ নেই। ও, এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তো খুবই বড় একটা স্টেটমেন্ট। অবশ্যই, কারণ বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি যখন একটা প্রধান অভিযোগ, তখন একটি দল যদি তাদের সাংগঠনিক কাঠামোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি করে, তখন সেটা তাদের একটা স্বচ্ছ ও নৈতিকভাবে উন্নত বিকল্প হিসেবে উপস্থাপন করে। এটা তাদের সমর্থকদের কাছে একটা শক্তিশালী বার্তা দেয় যে তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করছে না, একটা আদর্শের জন্য করছে। তার মানে এই বার্তাটা তাদের কর্মীদের জন্য একটা বিরাট মোটিভেশন হিসেবে কাজ করে। একদম। ডক্টর মাসুদ আরও বলেছেন, এই আদর্শ মেনে চলতে গিয়ে ত্যাগ স্বীকার করতে হলেও আল্লাহ তাদের সম্মানিত করছেন। এই বক্তব্য কর্মীদের বোঝায় যে তাদের সংগ্রামটা নৈতিকভাবে সঠিক এবং এর একটা আধ্যাত্মিক পুরস্কারও আছে। এই আনুগত্যই হয়তো তাদের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। তাহলে পুরো ছবিটা যদি আমরা এক করি, একদিকে একটা ফেসবুক জরিপে অভাবনীয় সমর্থন, অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভূমিধস বিজয়, এর পেছনের কারণ হিসেবে উঠে আসছে একটা ত্রিভুজ মডেল: মেধাবী নেতৃত্ব, ছাত্রবান্ধব কাজ আর পরিচ্ছন্ন ইমেজ। আর দলের পক্ষ থেকে এর সাথে যোগ করা হচ্ছে আদর্শ, দেশপ্রেম এবং সবচেয়ে বড় ইউএসপি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। হ্যাঁ, সোর্সগুলো আমাদের সামনে ঠিক এই চিত্রটাই তুলে ধরেছে। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তৃণমূল এবং তরুণ প্রজন্মের মধ্যে নীরবে প্রভাব বিস্তারের গল্প। আর অনলাইন জরিপ আর ছাত্র রাজনীতির ফলাফলকে সেই নীরব প্রভাবের দৃশ্যমান প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। আজকের এই আলোচনা থেকে আমরা একটা চমকপ্রদ যাত্রা দেখলাম। শুরু হয়েছিল সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক জরিপ দিয়ে, যা জামায়াতে ইসলামীর পক্ষে একটি শক্তিশালী অনলাইন জনমতের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম সোর্সগুলো শুধু এই জরিপই থেমে থাকেনি, বরং এই অনলাইন প্রবণতাকে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সাথে যুক্ত করেছে, তাদের ক্যাম্পাসে জনপ্রিয়তার মডেল বিশ্লেষণ করেছে এবং সবশেষে দলের নিজস্ব ব্যাখ্যার সাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু এই পুরো আলোচনাটাই আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আর সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, একটি অনলাইন জরিপ যা হয়তো একজন নির্দিষ্ট সাংবাদিকের অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ এবং তার সাথে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ফলাফল, এগুলো কি সত্যি জাতীয় রাজনীতির সার্বিক চিত্র বোঝার জন্য যথেষ্ট? নাকি এগুলো একটি অত্যন্ত সংগঠিত গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবের প্রাথমিক সূচক মাত্র, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শক্তি প্রদর্শনের নতুন ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে শিখে গেছে? অর্থাৎ আমরা কি একটি জাতীয় রাজনৈতিক পালাবদলের পূর্বাভাস দেখছি, নাকি একটি সুসংগঠিত শক্তির অত্যন্ত সফল অনলাইন ও অফলাইন মহড়া প্রত্যক্ষ করছি? এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।